আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৩। এই অধ্যায় ৩টি হচ্ছে মানব শারীরিক তত্ত্বের পরিপাক ও শোষণ এই বিষয়ের উপরে, এবং এর যে প্রথম যে পাঠটি রয়েছে আমরা সেই প্রথম পাঠটি নিয়ে আজকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় মূল পাঠে চলে যাই। মানব শারীর তত্ত্ব, যেখানে পরিপাক এবং শোষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটি বিশেষ তন্ত্র নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু আমরা মানব শারীরতত্ত্বের বিভিন্ন রকম তন্ত্র নিয়েই আমাদের শরীরটি গঠিত বা মানব শরীর গঠিত, এবং সেই বিশেষ তন্ত্রটি দেখে আমরা বুঝতে পারছি যে আজকের আলোচিত বিষয়টি কোন তন্ত্রকে ঘিরে বা কোন তন্ত্র নিয়ে হবে। এখানে মানবদেহের কোন তন্ত্রের কাজকে নির্দেশ করা হয়েছে, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটি আর কিছুই নয়, এটি হচ্ছে কি, এটি পরিপাক তন্ত্র। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একটি বিশেষ তন্ত্রকে একেবারেই মুখচ্ছিদ্র থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে এর পায়ু পর্যন্ত বিস্তৃত অবস্থা একটা তন্ত্র রয়েছে, যার মধ্যে বিভিন্ন রকম নালিকা রয়েছে। নালিকাগুলোর এক এক স্থানে তার প্রয়োজন অনুসারে এক এক রকম আকৃতি তৈরি হয়েছে, তাদের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। তাহলে এর কারণটা কি, এটি আরেকটু ভালো করে আমরা দেখে নিই পরিপূর্ণ চিত্রটি। আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে আমাদের মুখ থেকে শুরু করে এবং এর সাথে কতগুলো গ্ল্যান্ড রয়েছে এবং শেষ পর্যন্ত পায়ু পর্যন্ত বিস্তৃত এই যে অংশগুলো, এটি কোন তন্ত্রের অংশ? পরিপাক তন্ত্রেরই অংশ। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের আজকের আলোচিত বিষয় কি। আমরা আজকে পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করব এবং মানুষের পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, শুরু থেকে শেষ পর্যন্ত এই পাঠের সাথেই থাকো। অনেক অনেক ধরনের অজানা বিষয় নিয়েও তোমরা হয়তো আজকে জানতে পারবে। আমরা পরিপাক কি যদি প্রথমেই প্রশ্ন করি, আমরা যে পরিপাক কাকে বলে, পরিপাক তন্ত্রে যাওয়ার আগে আমরা পরিপাক কি সে বিষয়টি সম্পর্কে একটু ধারণা আমাদের থাকা দরকার। আমরা জানি যে প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটে, যেখানে আমাদের এখানে প্রথমে কি ঘটে, যে বিভিন্ন খাদ্যদ্রব্যগুলো গৃহীত হয়, এবং যখন খাদ্য গৃহীত হয় তখন এই গৃহীত খাদ্যগুলো কি থাকে, জটিল থাকে, কঠিন থাকে। এগুলোকে ভেঙে আমাদের দেহের শোষণ উপযোগী সরল উপাদানে ভেঙে ফেলার নামই আসলে পরিপাক প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, আমরা এখানে এই পরিপাকের সংজ্ঞাটা দেখে নেই। যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অদ্রবণীয় কঠিন ও জটিল খাদ্য বিভিন্ন উৎসেচক বা এনজাইমের প্রভাবে দ্রবণীয় সরল ও তরল খাদ্যে পরিণত হয়ে সহজে শোষণ ও আত্তীকরণ উপযোগী হয়, তাকে আমরা বলছি পরিপাক। তার মানে এই পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়, বিভিন্ন জটিল খাদ্যদ্রব্যগুলো গৃহীত হয়, এবং সেটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে বিভিন্ন এনজাইম বা উৎসেচকগুলো এই খাদ্যদ্রব্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করে, যেন আমাদের দেহের এগুলো কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, এগুলো শোষণ হতে পারে, আত্তীকরণ হতে পারে। এই প্রক্রিয়ার নাম দিয়েছি আমরা পরিপাক। আর এই পরিপাক প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে, মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে তন্ত্রের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে, তাকে বলেছি আমরা পরিপাক তন্ত্র। আমরা এরপরে দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের খাদ্যের প্রাত্যহিক চাহিদা কেমন। আমরা রেগুলারলি যে আমাদের খাবার প্রয়োজন, আমরা কতটুকু আমিষ, কতটুকু শর্করা, কতটুকু পানি, কতটুকু ভিটামিন আমাদের দেহের জন্য প্রয়োজন, অর্থাৎ খাবারের যে 6টি উপাদান রয়েছে, কোন উপাদান কতটুকু প্রয়োজন সেটা আমাদের কিন্তু জানা জরুরি। তো চলো আমরা জেনে নেই আমাদের প্রথমে কি প্রয়োজন। শর্করা। খাদ্যের মধ্যে যেহেতু শর্করা থেকে আমরা বেশি পরিমাণে কি পাই, শর্করা আমাদের এনার্জি তৈরি করে, শরীরে আমাদের কি তৈরি করে, এটিপি তৈরি করে। শর্করা ভেঙে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটিপি তৈরি হয়। তাহলে এই শর্করা একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় আমাদের দৈনিক, ডেইলি আমরা বলছি যে খাদ্যের প্রাত্যহিক চাহিদা। তাহলে এখানে 450 থেকে 600 গ্রাম পর্যন্ত শর্করা আমাদের প্রত্যেক দিন হলে আমাদের চলে, আমাদের শরীরের জন্য এতটুকুই প্রয়োজন। এরপর বলেছি আমরা প্রোটিন, আমাদের শরীর গঠনের জন্য, শরীর তৈরির জন্য আমাদের কি প্রয়োজন, প্রোটিন প্রয়োজন। সেটি কতটুকু, 100 থেকে 150 গ্রাম প্রোটিন প্রয়োজন। এরপর বলেছি আমরা স্নেহ, স্নেহ জাতীয় বা যে লিপিড জাতীয় খাদ্যদ্রব্য আছে, খাদ্যের উপাদান আছে, সেগুলো 45 থেকে 50 গ্রাম, খুব অল্প পরিমাণে লিপিড আমাদের প্রয়োজন। এরপর বলছি আমরা যে ভিটামিন, ভিটামিন হচ্ছে কি 5600 মিলিগ্রাম পর্যন্ত আমাদের কি ভিটামিনের
প্রয়োজন হয়ে থাকে। এরপর আমরা বলছি খনিজ লবণ। খনিজ লবণ 10 গ্রাম পরিমাণে খনিজ লবণ হলেই আমাদের চলে, অর্থাৎ আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে দ্রবীভূত অবস্থায় আয়ন আকারে যে বিভিন্ন খনিজ লবণগুলো থাকে সেই খনিজ লবণ আমাদের 10 গ্রাম হলেই চলে। এরপর আমরা বলেছি যে পানি, আমাদের 3000 মিলিলিটার পানি প্রয়োজন, অর্থাৎ ডেইলি কিন্তু আমাদের প্রাত্যহিক এই খাবার তালিকার সাথে এই যে খাদ্য উপাদানগুলো আমরা বললাম এগুলো ম্যান্ডেটরি উপাদান। আমরা আসলে কখনো এগুলো মেপে মেপে খাই না, কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত কোনো খাবার উপাদানই কিন্তু এক্সেস আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এবং কম উপাদানও আমরা যদি গ্রহণ করে থাকি সেটিও আমাদের শরীরের চাহিদা অনুযায়ী কম হলেও সেটিও আমাদের জন্য ক্ষতিকর। তাহলে আমরা জেনে নিলাম যে প্রাত্যহিক খাদ্যের তালিকাটা কি। শিক্ষার্থীরা, এবার আমরা চলো জেনে নিই যে পরিপাকের ফলে কি ঘটে। আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই, এই যে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ শর্করা জাতীয় খাদ্যদ্রব্য প্রয়োজন, তখন শর্করা জাতীয় খাদ্যগুলো কি হয়, এগুলো এনজাইমের প্রভাবে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, এগুলোকে বলেছি আমরা অ্যামাইলোলাইটিক এনজাইম। যেগুলো শর্করাকে ভেঙে ফেলে তাদেরকে বলছি আমরা অ্যামাইলোলাইটিক এনজাইম। এই অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ এবং সুক্রেজ, এই এনজাইমগুলোর নাম একটা গ্রুপ অফ এনজাইম, তাদের নাম বলেছি আমরা অ্যামাইলোলাইটিক এনজাইম। এগুলো এই শর্করাকে ভেঙে আমাদের দেহের মধ্যে শোষণ উপযোগী যে উপাদান তাকে বলছি আমরা গ্লুকোজ, কিসে পরিণত করে, গ্লুকোজে পরিণত করে। এবার আমরা দেখে নিচ্ছি যে প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিনকে ভেঙে ফেলতে পারে, ভেঙে কি উপাদান তৈরি করে, সরল উপাদানে তৈরি করে এটাকে। তাহলে আমরা বলছি এখানে প্রোটিন ভেঙে গিয়ে পেপসিন, রেনিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এদের যে এনজাইম, এদের প্রভাবে কি হয়, প্রোটিন ভেঙে যায়। প্রোটিন ভেঙে গিয়ে এখানে কি তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তার মানে প্রোটিনের যে কনসিকুয়েন্স, প্রোটিনটা ভেঙে যাওয়ার যে ফলাফল, শেষ যে অংশটা তৈরি হবে সেটি অ্যামিনো অ্যাসিড। শর্করা ভেঙে যে উপাদানটা তৈরি হবে সেটি হচ্ছে কি, গ্লুকোজ। এবং আমরা এবার দেখে নিই যে এই প্রোটিন ভাঙার ক্ষেত্রে প্রোটিওলাইটিক এনজাইম পেপসিন, রেনিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো। এরপর আমরা বলছি যে লাইপোলাইটিক এনজাইম, তার মানে হলো লিপিডকে ভেঙে ফেলে যারা, তাদেরকে বলছি আমরা লাইপোলাইটিক এনজাইম। লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্ট্রল স্টারেজ, এই জাতীয় এনজাইমগুলো এই জটিল লিপিডকে ভেঙে ফেলে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। মূলত এটি ভেঙে গিয়ে শেষ পর্যন্ত তার যে কনসিকুয়েন্স সেটি হচ্ছে কি, ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা জানলাম যে খাবারগুলো আমরা ডেইলি গ্রহণ করি, আমরা শর্করা গ্রহণ করি, আমরা আমিষ গ্রহণ করি, আমরা লিপিড গ্রহণ করি, এগুলোকে কি করতে হয়, এগুলো সরাসরি আমাদের দেহের মধ্যে শোষিত হয় না, এদেরকে ভাঙতে হয়, এদেরকে ভেঙে ফেলে সরল উপাদানে পরিণত করতে হয়। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইমের শেষে গ্লুকোজ, প্রোটিওলাইটিক এনজাইম শেষে কি উপাদান পরিণত করে, অ্যামিনো অ্যাসিড, প্রোটিনকে ভেঙে, এবং লাইপোলাইটিক এনজাইম শেষে হলো ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে। তাহলে এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে একটু মনে রাখতে হবে, এবং এই এনজাইমগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে, কারণ পরবর্তীতে আমরা বিভিন্ন স্থানে দেহের খাদ্যের পরিপাকের ক্ষেত্রে কোন এনজাইম কি কাজে ব্যবহৃত হয়, কোন খাদ্যকে পরিপাক করে সেটি জানতে হবে। এরপর আমরা মানব পরিপাকতন্ত্রের সাথে একটা ডিটেলস আমাদের হলো একটু পরিচিত হওয়াটা জরুরি। এটি হচ্ছে আমরা একটা 3D ফিগার দেখতে পাচ্ছি মানুষের পরিপাকতন্ত্রে, এটা পরিপাক নালী। আমাদের পাকস্থলীও কিন্তু এটা পরিপাক নালী। পাকস্থলীটা কি হয়, পরিপাক নালীটা একটু স্ফীত হয়ে পাকস্থলীতে রূপান্তরিত হয়। খাবার যেন এখানে একটা প্রাইমারি রিজার্ভিয়র হিসেবে খাবার এখানে কি করে জমা থাকে। তারপর এখানে কিছু খাদ্য পরিপাক হয়, কিছু নিচের দিকে পাঠিয়ে দেয়, এবং এই যে পেঁচানো গোছানো আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে এটি অনেক লম্বা, এটি 6 থেকে 8 মিটার লম্বা। এই 6 থেকে 8 মিটার লম্বা এর ভেতরে কিন্তু কি সময় নিয়ে আমাদের খাদ্যগুলো এখানে পরিপাক হতে থাকে। তাহলে চলো আমরা ঝটপট এটার সাথে একটু পরিচিত হয়ে নিই যে লেবেলিং গুলো কি কি আছে। আমরা বলছি যে এর মধ্যে কি আছে, লালা গ্রন্থি আছে, 3 ধরনের লালা গ্রন্থি আছে, প্যারোটিড, সাবমেন্ডিবুলারি, সাবলিঙ্গুয়াল। আমরা এই যে মুখচ্ছিদ্র দেখতে পাচ্ছি, মুখচ্ছিদ্রের পরে কি আছে, এর মধ্যে জিহ্বা রয়েছে, এবং এরপরে রয়েছে হলো এপিগ্লোটিস, তারপরে আমরা খাদ্য নালী, এরপর বলছি লিভার, এখানে রয়েছে পাকস্থলী, এই যে আমরা স্টোমাকটা দেখতে পাচ্ছি, তারপর বলছি আমরা পিত্তথলি রয়েছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস, ডিওডেনাম, ডিওডেনাম কিসের অংশ, ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিওডেনাম, তারপর আমরা বলছি ইলিয়াম, এরপর আমরা আরো পেছনের দিকে যাচ্ছি, অ্যাপেন্ডিক্স, সিকাম, রেকটাম, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পাইউ। তাহলে এই যে মুখচ্ছিদ্র থেকে শুরু করে এর সাথে যে বিভিন্ন অংশগুলো রয়েছে আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এবং তার সাথে কি আছে,
বিভিন্ন রকম গ্রন্থি রয়েছে। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থিটা কোনটা, সেটা আমরা বলছি হলো লিভার বা যকৃৎ। সেখান থেকে বিভিন্ন পিত্ত রস নিঃসৃত হয়ে পিত্তথলির মধ্যে জমা হয়। এই পিত্ত রসটা আবার আমাদের যখন পাকস্থলী থেকে খাদ্যদ্রব্য ক্ষুদ্রান্তে যাবে, তখন সেটি অম্লের ভাবটা কমিয়ে বা অম্লের প্রভাব কমিয়ে সেটিকে অ্যালকালাইন অবস্থার মধ্যে নিয়ে দেয়। তো আমরা আরো ডিটেলস জানবো প্রত্যেকটা অংশ সম্পর্কে, আমরা আরো ভেঙে ভেঙে প্রত্যেকটা অংশ সম্পর্কে জানবো। আমরা দেখলাম এখানে হলো বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, বিশেষ করে লালা গ্রন্থি, অগ্নাশয়, এবং আমরা এখানে দেখলাম যকৃৎ। আর আমাদের স্টোমাকের ভেতরের দিকে বিভিন্ন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রয়েছে, সেখান থেকেও বিভিন্ন উপাদানগুলো খরিত হয়। আমাদের ক্ষুদ্রান্তের ভেতরেও গ্ল্যান্ড রয়েছে, সেখান থেকেও বিভিন্ন উপাদান বা বিভিন্ন এনজাইম খরিত হয়ে খাদ্যদ্রব্যকে শেষ পর্যায়ে সেগুলো পরিপাক করে। আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস আমরা জানার চেষ্টা করব। আমরা বলছি যে মুখ, আমাদের মুখছিদ্র, পৌষ্টিকনালীর শুরু কোন জায়গা থেকে? মুখ থেকেই। আমরা বলেছি মুখ থেকে পায়ু পর্যন্ত পৌষ্টিকনালীর বিস্তৃতি, এবং প্রায় 29 ফুট লম্বা। চিন্তা করতে পারো, আমাদের মানুষের মুখ ছিদ্র থেকে পায়ু পর্যন্ত এটাকে যদি লম্বা করা হয়, খোলা হয়, প্যাচ খুলে রাখা হয়, তাহলে পুরোটা হলো 29 ফিট লম্বা। এবং প্রত্যেক দিন আমরা এই যে লালা, তারপর হচ্ছে খাবার দাবার, এগুলো আমরা গ্রহণ করছি, এনজাইম সেক্রেশন হচ্ছে, প্রায় 11.5 লিটার বিভিন্ন তরল দ্রব্যগুলো এটার ভেতর দিয়ে পাস হচ্ছে। 11.5 লিটার ডেইলি আমাদের আসলে একটা মানব দেহের মধ্যে এই ঘটনাটা ঘটে। তা আমরা বলছি যে আমাদের এটি নাসিকা ছিদ্রের নিচে অবস্থিত এক আড়াআড়ি ছিদ্র, যা উপর ও নিচের ঠোঁটে বেষ্টিত। ঠোঁট দুটি যোজক কলা ও ছিক কলা দ্বারা গঠিত। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মুখছিদ্র। আমরা এরপর মুখছিদ্রকে আরেকটু ভেতরের দিকে যদি যাই, মুখছিদ্রের ভেতরে প্রবেশ করি, কি দেখতে পাই আমরা? আমরা এখানে দাঁত দেখতে পাচ্ছি, তাই না? মুখছিদ্রের ভেতরের দিকে উপরে কি থাকে? এগুলোকে আমরা বলছি প্যালেট। আমাদের মুখের উপরে তালুর এই অংশগুলোর নাম বলেছি আমরা প্যালেট। এরপর রয়েছে আমাদের কি এখানে এপিগ্লোটিস বা আলজিহ্বা। এই আলজিহ্বা কি করে? খাবারকে শ্বাসনালীর ভেতরে যেতে দেয় না। আমরা হা করলে তো শ্বাসনালী ওপেন হয়ে থাকে, কিন্তু যখন খাই, খাবার যখন ভেতরে ঢোকে, তখন এপিগ্লোটিসটা কি করে? শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়। আমরা বলছি এটাকে আলজিহ্বা। আমাদের উপরে এবং নিচের চোয়ালে আমাদের 32টি দাঁত রয়েছে, এবং যারা শিশু অবস্থায় তাদের দুধ দাঁত থাকে হলো 20টি, কিন্তু আমরা যারা পূর্ণাঙ্গ অবস্থায় তাদের দাঁত রয়েছে হলো 32টি, এবং নিচে হলো 16টি, উপরে হলো 16টি। একটা ডেন্টাল ফর্মুলা রয়েছে। আমরা দাঁতকে কয়েক ভাগে ভাগ করেছি। আমরা বলেছি একটা মোলার টিথ, প্রিমোলার টিথ, ক্যানাইন টিথ এবং ইনসিজর টিথ। ইনসিজর সামনের যে দাঁতগুলো, যেগুলো দিয়ে আমরা কোনো কিছু কি করি, কোনো কিছু কাটি আমরা, হ্যাঁ, সেগুলোকে বলছি আমরা ইনসিজর। ক্যানাইন টিথ, কোনো শক্ত কোনো কিছু টেনে ছিঁড়তে গিয়ে আমরা যে সাইডের দাঁতগুলোকে, চোখা সুচালো দাঁতগুলোকে ব্যবহার করি, এগুলো ক্যানাইন টিথ। ক্যানাইন থেকে নাম হয়েছে কার্নিভোরাস। যারা খুব হিংস্র প্রাণী, তাদের এই ক্যানাইনগুলো কি হয়? সুচালো হয়ে থাকে এবং খুব শক্তিশালী হয়ে থাকে। যেমন বাঘ, সিংহ, বিড়াল, এরা এই যে শৃগাল, এরা সবাই কি প্রচুর হিংস্র, তাই না? এদের এই ক্যানাইন টিথ গুলো কি অনেক বেশি সুচালো এবং অনেক বেশি শক্ত। এরপর আমরা বলছি হলো যে আমাদের দুই পাশে দুটো টনসিল গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে দুটো টনসিল গ্ল্যান্ড রয়েছে এবং জিহ্বা রয়েছে। জিহ্বার মধ্যে কি রয়েছে? সাতকুড়ি। আমাদেরকে বলেছি টেস্ট বার্ড। জিহ্বার মধ্যে রয়েছে হলো টেস্ট বার্ড বা সাতকুড়ি রয়েছে। আমরা যদি একটা টেস্ট বার্ড দেখি, দেখো এটি হচ্ছে একটি সাতকুড়ি। আমরা যে জিহ্বায় কোনো কিছু টেস্ট পাই না, টেস্ট পাওয়ার অন্যতম কারণ কি? অন্যতম কারণ এখানে সেন্সর রয়েছে। এখানে দেখো টেস্ট রিসেপ্টর সেল রয়েছে। আমাদের জিহ্বার এক এক জায়গার মধ্যে এক এক স্বাদ। অনেক সময় দেখি মায়েরা কি করে, মায়েরা হলো কোনো তরকারিতে লবণ হলো কিনা এটা চেখে দেখার জন্য জিহ্বার ডগায় দিয়ে থাকে। কেন? এটি আমরা একটু পরে আসছি। তাহলে আমরা এখানে বলছি যে সাতকুড়ি, এই সাতকুড়ির সাথে কানেক্টেড কে রয়েছে? এখানে অ্যাপারেন্ট নার্ভ ফাইবার রয়েছে, যেটি আমাদের ব্রেইনের মধ্যে নিয়ে যায়। আমাদের জিহ্বার মধ্যে কোনো কিছু স্বাদ অনুভূত হলে জিহ্বা সেটা বুঝতে পারে না, সেটা রিসিভ করে জিহ্বা, কিন্তু ব্রেইন আমাদেরকে সেই সেন্সটা দিয়ে দেয় যে হ্যাঁ, তুমি এটা হচ্ছে তেতো, কিংবা এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে লবণাক্ত। এই ধরনের টেস্ট বার্ডের মাধ্যমে এগুলো তৈরি হয়। তাহলে এখানে হলো টেস্ট পোর। জিহ্বার মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম কি আছে? ছিদ্রের মতো রয়েছে, যেগুলোর নাম বলছে টেস্ট পোর। এখানে সেন্সর রয়েছে, এই সেন্সরের নাম বলছি আমরা টেস্ট রিসেপ্টর সেল। এবং এখানে যে বেসাল সেলগুলো রয়েছে, এর মাধ্যমে শেষে কি হয়? এগুলো রিসিভ হয়, ওই নিচের দিকে চলে যায় এবং আমাদের ব্রেইনে এই নার্ভটা পৌঁছে দিয়ে বোঝায়
তুমি এখন যেটা খাচ্ছ তার টেস্ট হচ্ছে এই। এবং এটি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটে যায়, চিন্তা করতে পারবো না, জিভে একটা কিছু দিয়েছি আমরা আর বুঝতে পারছি এর স্বাদ, কিন্তু ব্রেইন সিগন্যাল দেওয়ার পর আমরা বুঝতে পারি তার স্বাদটা কেমন। তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারছি যে আমাদের দেহের, মানব দেহের মধ্যে আসলে কি পরিমাণ আমাদের দেহের অভ্যন্তরে এই জৈব রাসায়নিক যে ঘটনাগুলো ঘটে এগুলো কতটুকু সাইন্টিফিক। আমরা এখানে জিহ্বার যে বিভিন্ন টেস্ট রেজিয়ন রয়েছে, টেস্ট এরিয়া রয়েছে, যেমন একেবারে আমরা যখন কোনো ওষুধ খাই, তিতা ওষুধ খাই, তখন তিতাটা কিন্তু আমাদের জিহ্বার সামনে আমরা বুঝি না তিতাটা কোথায়। তিতাটা মনে হয় যে একদম ভেতরের দিকে, গলায় মনে হয় লাগলো বেশি, এরকম মনে হয়। আসলে এই অঞ্চলটা হলো আমাদের মানে তিতা বা এই জাতীয় যে বিটার যাকে বলছি আমরা, সেটাকে সে আইডেন্টিফাই করে। এবং যেগুলো হলো অম্ল জাতীয়, টক জাতীয়, সাওয়া, তাহলে এইগুলো কোথায়? এগুলো দুই পাশে আমাদের এরকম ভাবে সেখানে থাকে। আমরা মূলত জিহ্বার একেবারেই ডগা দিয়ে সল্টি, জিহ্বার ডগা এবং দুই পাশ দিয়ে আমরা কি বলছি, লবণ টেস্ট করি। ওই যে আমরা বললাম যে আমাদের মায়েরা যখন রান্না করে তখন রান্নার পর কি করে, বা আমরা যখন রান্না করি তখন রান্নার পর লবণ টেস্ট করি, তাই না? সল্ট টেস্ট হলো এই জায়গাটা। আর মিষ্টি হলো তার একটু ভেতরের দিকে, এই বর্ডারটাকে যদি আমরা ছেড়ে দিই, জিহ্বার সামনের দিকে চারদিকে বর্ডার ছেড়ে দিই, একটু ভেতরের দিকে মাঝামাঝি এই জায়গাটা হলো মিষ্টি স্বাদকে হলো আইডেন্টিফাই করতে পারে। তো চিন্তা করে দেখো যে একটা আহ জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জিহ্বার মধ্যে অনেকগুলো স্বাদ আইডেন্টিফাই করার জন্য এখানে টেস্ট বার্ড থাকে। এক একটা টেস্ট বার্ডের, এক এক ধরনের টেস্ট বার্ডের অবস্থান এক এক রিজিয়নের মধ্যে। এবার আমরা বলছি যে এখানে মোলার টিথ মানে পেশন দাঁত, প্রিমোলার মানে অগ্রপেশন, ইনসিজর মানে কর্তন, এবং ক্যানাইন মানে হলো ছেদন দাঁত। এগুলো বাংলা যদি বলি, তাহলে দাঁতের একটা ফর্মুলা আছে। আমরা এক পাটি দাঁতকে 1 2 3 4 5 6 7 8, এক পাটি মানে নিচের দাঁতটাকে এইদিকে 8টা এবং এই দিকে হলো 8টা, এইভাবে যদি আমরা 8টা দাঁতকে ভাগ করি, তাহলে আমরা আমাদের এক পাশের এই 8টা দাঁতের মধ্যে আই মানে ইনসিজর, ইনসিজর আছে কটি? দুটি। এবং আমরা এখানে বলছি হলো ক্যানাইন টিথ আছে কটি? একটি। তারপর বলছি আমরা প্রিমোলার দাঁত রয়েছে কটি? প্রিমোলার রয়েছে দুটি এবং মোলার রয়েছে তিনটি, 1 2 3, তিনটি দাঁত রয়েছে। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8, এই 8টা দাঁতকে আমরা আইডেন্টিফাই করলে এই দুটো দাঁত হচ্ছে ইনসিজর, এই একটি দাঁত হচ্ছে ক্যানাইন, এবং এরপরে দুটি দাঁত হচ্ছে প্রিমোলার, তারপরে তিনটি দাঁত হচ্ছে মোলার। তাহলে এভাবে হলো এটার সাথে 2 গুণ করলে 16, নিচেরটার সাথে 2 গুণ করলে 16। এই হচ্ছে আমাদের উপরের নিচের দুই পাটি দাঁত, দুই চোয়ালের মধ্যে 32টি দাঁত রয়েছে। নিশ্চয়ই তোমরা ডেন্টাল ফর্মুলা যেটি, সেটি সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হলো। এবং আমরা টেস্ট বার্ড, আমাদের মুখ বিহ্বর, প্যালেট, টনসিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। জিহ্বা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো। এগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, এক একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর বলছি গলবিল বা ফ্যারিংস। এই হচ্ছে আমাদের গলবিল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এপিগ্লোটিসটা রয়েছে, এখানে এটাকে আমরা বলছি হলো গলবিল, এবং যাকে আমরা বলছি ফ্যারিংস। এই যে এখানে আমরা গলবিলটাকে দেখতে পাচ্ছি। এবার একটু লক্ষ্য করি আমরা এই গলবিলের মধ্যে আবার কয়েকটা অংশে ভাগ করেছি আমরা, নাসা গলবিল, মুখ গলবিল, স্বর গলবিল। গলবিলকে আমরা 3টা রেজিয়নে ভাগ করেছি, এটা নাসা গলবিল, মুখ গলবিল এবং স্বর গলবিল। এই গলবিলের 3টা রেজিয়ন অনুসারে আমরা এটাকে ভাগ করেছি। এই স্বর গলবিলের মধ্যে কি থাকে? ভোকাল কর্ড থাকে। এই যে আমি কথা বলছি, শব্দ যাচ্ছে তোমাদের কাছে, এটি কিন্তু স্বর গলবিল থেকে এই ভোকাল কর্ডের কম্পনের ফলে আমি এটাকে আমার ভোকাল কর্ডটাকে এমফাসিস করে আমি কি করছি, ওটাকে কম্পনের দিকে নিয়ে যাচ্ছি, এমফাসিস করে আমি কম্পন তৈরি করতেছি এবং তোমাদের কাছে এটিকে শব্দ আকারে পাঠাচ্ছি। এই হচ্ছে আমাদের গলবিল। এবং নাসা গলবিল আমরা জানি যে আমাদের নাসা গলবিলের সাথে আমাদের মুখ বিবর উন্মুক্ত অবস্থা থাকে, তাকে বলছি আমরা নাসা গলবিল। এরপর আমরা আসি আসলে যে গলবিলটার পরে যে লম্বা অংশটা আছে, এই গলবিলের পরেই যে লম্বা অংশটা, এটা যুক্ত হয়েছে কার সাথে এসে? স্টোমাকের সাথে এসে যুক্ত হয়েছে। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে স্টোমাক, ডায়াফ্রামের নিচে এই যে আমাদের যে ডায়াফ্রাম রয়েছে, এখানে একটা ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রামের নিচে, ঠিক আছে, ছবিতে হয়তো এখানে দেয়া নেই, ডায়াফ্রামটা খুব ভালোভাবে দেখানো নেই, যে ফুসফুস দেখতে পাচ্ছি আমরা দুই পাশে আবছা আবছা, তার উপরের দিকে কি আছে? একটা ডায়াফ্রাম রয়েছে। আমরা বলছি যে ডায়াফ্রামের নিচে উদরের উপরে অবস্থিত প্রায় 25 সেন্টিমিটার লম্বা ও 15 সেন্টিমিটার চওড়া বাঁকানো যে থলি,
এই থলির নামই হচ্ছে কি পাকস্থলী। আমরা এখানে দেখতে পাচ্ছি বড় করে পাকস্থলী রয়েছে আমাদের। এর ধারণ ক্ষমতা ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 মিলিলিটার। এখন পাকস্থলীর ধারণ ক্ষমতা যদি 1000 থেকে 1500 মিলিলিটার হয়, আর তুমি যদি 2000 মিলিলিটার খাও, তাহলে কি এটি কি সঠিক কিছু হবে? না, নিশ্চয়ই নয়। তাহলে ধারণ ক্ষমতা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? খাবারও গ্রহণ করতে হবে। আমরা এই স্টোমাকের এবার আরো ডিটেলস একটু জেনে নেওয়ার চেষ্টা করি। পাকস্থলী নিয়ে আরো একটু ডিটেলস জানার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি পাকস্থলীর ভেতর দিকে কি রয়েছে। পাকস্থলীর ভেতরে বিভিন্ন রকম ভাঁজ হয়ে আঙ্গুলের মতো ভাঁজ খাওয়া অংশ রয়েছে, এবং এই ভাঁজ খাওয়া অংশগুলোকে আমরা নাম দিয়েছিল রুগী। পাকস্থলীর ভেতরের দিকে এগুলোর নাম দিয়েছি আমরা রুগী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে এই স্টোমাকের যে অ্যানাটমি রয়েছে, অঙ্গ সংস্থান, এগুলো চলো আমরা একটু জেনে নেই। তো আমরা আগের লেবেলিং গুলো দেখে নেই। আমরা শুরুতে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি ওই যে ইসোফ্যাগাস, সেটি এখানে চলে এসে এর সাথে যুক্ত হয়েছে স্টোমাকের সাথে, এবং এর স্টোমাকের এই যে উঁচু অংশটা আছে এর নাম বলেছি আমরা ফান্ডাস। স্টোমাকের এই জায়গার উঁচু অংশটার নাম বলেছি আমরা ফান্ডাস। স্টোমাকে 3 ভাগে ভাগ করেছি। একটা বলছি আমরা ফান্ডাস, কার্ডিয়াক এবং পাইলোরিক, এই 3টি অংশে ভাগ করেছি। আমরা এগুলো দেখবো। এই উঁচু অংশের নাম বলেছি আমরা ফান্ডাস, এই জায়গার নাম বলেছি আমরা কার্ডিয়া। স্টোমাকের এই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া, এবং স্টোমাকের এই অংশটার নাম বলেছি আমরা পাইলোরাস। তাহলে ফান্ডাস, কার্ডিয়া এবং পাইলোরাস নামে পুরো স্টোমাকটাকে আমরা 3টা রেজিয়নে ভাগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে স্টোমাক হচ্ছে খুবই পেশিবহুল একটি অর্গান, এবং খুবই খুবই স্ট্রং একটি অর্গান হচ্ছে কি স্টোমাক। এখানে আমরা বিভিন্ন পেশির লেয়ার বা পেশির স্তর আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে এখানে এক ধরনের পেশি দেখলাম যে অনুদৈর্ঘ্য পেশি স্তর, উপরের দিকে এখানে দৈর্ঘ্য বরাবর থাকে অনুদৈর্ঘ্য পেশি স্তর। এটি হচ্ছে সার্কুলার মাসেল, যাকে আমরা বলছি হলো বৃত্তাকার পেশি স্তর, এবং এগুলো হচ্ছে আড়াআড়ি পেশি স্তর। এগুলোর নাম দিয়েছি আমরা হলো আড়াআড়ি পেশি স্তর। এছাড়াও এর মধ্যে রয়েছে হলো কি একেবারেই ভেতরের দিকে রয়েছে হলো মিউকোসা, তারপর রয়েছে হলো মাস্কুলারিস মিউকোসা এবং সেরেসা, এ ধরনের কিছু অংশ রয়েছে। এগুলো আমরা পরে আবার প্রত্যেকটা বিষয় আমরা আলাদা করে দেখার চেষ্টা করব। আঙ্গুলের মতো এই অভিক্ষেপগুলোর নাম দিয়েছি আমরা রোগী, এটার নাম বলছি আমরা রোগী। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি আমরা একটু জানার চেষ্টা করি, এই যে এই অংশটার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। তার মানে পাকস্থলীতে পরিপাকৃত খাদ্যদ্রব্য যখন ডিউডেনামে প্রবেশ করবে, ডিউডেনামে প্রবেশের সময় এই স্ফিংটারটা কি হয়? খুলে যায়। আর এমনিতেই স্ফিংটার গুলো কি থাকে? বন্ধ থাকে, যেন এই পাক কার্যক্রম চলাকালীন অবস্থায়, পরিপাক কার্যক্রম চলাকালীন অবস্থায় যেন এটা ভিতরের দিকে প্রবেশ করতে না পারে। শুধুমাত্র পরিপাকৃত কিংবা অর্ধ পরিপাকৃত খাদ্যদ্রব্য যখন এখানে চলে আসে, তখন এখানে স্বয়ংক্রিয়ভাবে কি হয়? আমাদের স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটি খুলে যায়, এবং আবার পরবর্তীতে এটি বন্ধ হয়ে যায়, এবং ডিউডেনামে বা ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্য প্রবেশ করে। এরপর আমরা বলছি যে এখানে এটির নাম বলছি আমরা ডিউডেনাম। এই অঞ্চল দিয়ে খাবার ভেতরের দিকে প্রবেশ করে। এই যে আমরা আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে পাকস্থলীর পরের যে অংশটা, স্টোমাকের পরের যে অংশটা, এই যে ডিউডেনাম দিয়ে শুরু হলো, এই ক্ষুদ্রান্তের অংশটাকে আমরা ভাগ করেছিল 3টি ভাগ। একটি হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম ভাগ, যাকে বলছি ডিউডেনাম। ক্ষুদ্রান্তের মধ্যভাগ, যার নাম বলেছি আমরা জেজুনাম। ক্ষুদ্রান্তের শেষ ভাগ, যার নাম বলেছি আমরা ইলিয়াম। তাহলে এই যে পেঁচানো গোছানো ক্ষুদ্র নালিকা, এটি হচ্ছে 6 থেকে 8 মিটার পর্যন্ত কি হতে পারে? লম্বা হতে পারে, হিউজ লম্বা। তাহলে এই 6 থেকে 8 মিটার লম্বা অংশগুলোকে আমরা যদি আবার একটু বড় করে দেখার চেষ্টা করি, এদের মধ্যে কি রয়েছে? এই ক্ষুদ্রান্তের মধ্যে অনেকগুলো স্তর রয়েছে, তাই না? প্রত্যেকটা ক্ষুদ্রান্তকে আমরা যদি একটু বড় করে জুম করে আরো বড় করে দেখার চেষ্টা করি, তাহলে ক্ষুদ্রান্তের ভেতরেও কি রয়েছে? অনেক রকম স্তর রয়েছে। এই ক্ষুদ্রান্তের মধ্যেই কিন্তু এক ধরনের ক্ষুদ্র উপাদান থাকে, যার নাম বলেছি আমরা ভিলাই, যার চারদিকে এরকম রক্তনালিকা পেঁচানো অবস্থায় থাকে, পাতলা স্তরীভূত রক্তনালিকা। তার ভেতরেই কিন্তু ওই যে শর্করা তৈরি হবে, অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, বিভিন্ন খাদ্য ভেঙে এগুলো রক্তের সাথে মিশ্রিত হয়, যাকে বলেছি ভিলাই। আমরা এগুলো একটু পরেই দেখার চেষ্টা করব কাকে বলছি ভিলাই। পাইলোরাস থেকে শুরু করে বৃহদন্ত্রের পূর্ব পর্যন্ত 6 থেকে 8 মিটার এই লম্বা অংশটার নামই বলেছি আমরা ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ গঠন যদি আমরা একটু লক্ষ্য করি, ক্ষুদ্রান্তকে যদি আমরা একটু এখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, এই ক্ষুদ্রান্ত এবং এর ভেতরের একটা অংশকে যদি আমরা আরেকটু জুম করে দেখার চেষ্টা করি, তাহলে এটা দেখবো যে এর ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র এই যে ছোট ছোট অভিক্ষেপ রয়েছে, ফিঙ্গার লাইক। এই অভিক্ষেপগুলোর ভেতরে চারদিকে এখানে দেখি আমরা রক্তনালী রয়েছে এবং ল্যাকটিয়ান নালী রয়েছে। এখানে এই যে রক্তনালীগুলো রয়েছে, অনুনালিকা রয়েছে,
এগুলোর মধ্যেই কিন্তু খাবারগুলো যে ক্ষুদ্র উপাদানগুলো তৈরি হয়, শর্করা, তারপর হচ্ছে যে সেখান থেকে গ্লুকোজ, এবং আমিষ সেখান থেকে অ্যামিনো অ্যাসিড, এবং লিপিড সেখান থেকে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, পানি, মিনারেলস, সবগুলো কিন্তু এখানে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। আমরা যে ওষুধ খাই সেই ওষুধও ভেঙে গিয়ে এখানে কি হয়, অ্যাবজর্ব হয়, হয়ে রক্তের মাধ্যমে সমগ্র দেহের মধ্যে কি হয়, ছড়িয়ে পড়ে এখানে। তাহলে আমরা বলছি এখানে এগুলোর নাম দিয়েছি আমরা ভিলাই। ভিলাইয়ের মাধ্যমেই খাদ্যদ্রব্যগুলো শোষিত হচ্ছে বা দেহের মধ্যে কি হয়, অ্যাবজর্ব হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো ভিলাই নিয়ে আর বিস্তারিত একটু জেনে নিই আমরা। এই যে আমরা এখানে ভিলাইয়ের কথা বলছি, এই যেগুলো হচ্ছে ভিলাই, যার ভেতরে একটু আগে আমরা দেখলাম যেখানে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত থেকে আমরা একটা অংশকে এখানে বলছি হলো ভিলাই। এই ভিলাইয়ের মধ্যে কি আছে, আবার সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো অনুনালিকার মতো আছে, যার নাম বলেছে মাইক্রো ভিলাই। এটা লক্ষ্য করো, ইলিয়ামের অন্তঃপ্রাচীরে ভিলাই থাকে। ইলিয়াম যেটা, অর্থাৎ আমরা একটু আগেই বললাম যে আমাদের ক্ষুদ্রান্তের তিনটি অংশ, একটা ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। আমরা বলছি ইলিয়ামের অন্তঃপ্রাচীরে কি থাকে, ভিলাই থাকে। এবং ভিলাই আবার এপিথেলিয়াল কোষ ও মাইক্রোভিলাই নিয়ে গঠিত। এই যে প্রত্যেকটা ভিলাই, এখানে দেখো এই যে সূক্ষ্ম অংশগুলো, ভিলাইগুলো, এইগুলো কোষের নাম হচ্ছে কি, এপিথেলিয়াল কোষ, এবং এর মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। এই এপিথেলিয়াল কোষ এবং এগুলোর নাম বলেছি আমরা মাইক্রোভিলাই নিয়ে গঠিত, এবং একে ঘিরে রক্তের একটা কৈশিক জালিকা এর মধ্যে থাকে। এগুলোকে ঘিরে রক্তের কৈশিক জালিকা থাকে। আমরা সেটি দেখছি এখন। এই কোষগুলোর মাধ্যমে, এপিথেলিয়াল কোষগুলোর মাধ্যমে কি হচ্ছে, অনেক কিছু অ্যাবজর্ব হতে পারে এখানে। আমরা ক্ষুদ্রান্ত সম্পর্কে জানলাম, এবার আমরা বৃহদান্ত্র সম্পর্কে জানি। এখান থেকে ক্ষুদ্রান্তটাকে সরিয়ে ফেললে এই যে মানে ট্রান্সভার্স এবং লম্বালম্বী আড়াআড়ি, শেষ পর্যন্ত আমরা কি বলছি, সিকাম, এগুলো রয়েছে এখানে। তো বৃহদন্ত্রের গঠনটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। বৃহদন্ত্রটাও অনেক পেশি স্তর এবং বৃহদন্ত্রের বিভিন্ন মাংসপেশি এগুলো নিয়ে কি গঠিত অবস্থা থাকে। তাহলে লার্জ ইন্টেস্টাইন সম্পর্কে আমরা যদি জানি, ক্ষুদ্রান্তের পরবর্তী মোটা নলাকৃতির অংশকে আমরা বলেছি হলো লার্জ ইন্টেস্টাইন। মূলত লার্জ ইন্টেস্টাইনে এসে পরিপাকের আর তেমন কিছুই ঘটে না। এখানে বিভিন্ন বস্তুগুলো রিঅ্যাবজর্পশন হয়ে থাকে, এবং এখানে ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো কিছু কাজ করে থাকে, পরিপাকের কিছু কাজ করে আমাদের। তাহলে আমরা বলছি ক্ষুদ্রান্তের পরবর্তী মোটা নলাকৃতি অংশকে বলেছি বৃহদান্ত্র। এটি 2 মিটার লম্বা, সিকাম, কোলন এবং মলাশয় নিয়ে গঠিত। 2 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এবার আমরা এর যে স্ট্রাকচারটা আছে সেটি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই যে এটি হচ্ছে 2 মিটার লম্বা, এখান থেকে শুরু করে আমরা যদি বলি এই একেবারেই পায়ু পর্যন্ত, যেটা অ্যানাস পর্যন্ত, যেটা সেটি হচ্ছে 2 মিটার লম্বা। এটি হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্র এরকম ভাবে থাকে: ঊর্ধ্বগামী বৃহদান্ত্র, আড়াআড়ি বৃহদান্ত্র, নিম্নগামী বৃহদান্ত্র, এবং আমরা এখানে দেখছি সিগময়েড বৃহদান্ত্র। এগুলোর একটা নাম আছে। এটা আমরা বলছি হলো অনুপ্রস্থ বা কোলন। তারপর আমরা বলছি হলো যে ঊর্ধ্বগামী কোলন, এটা উপরের দিকে উঠেছে, ঊর্ধ্বগামী কোলন, এবং নিম্নগামী কোলন নিচের দিকে নেমে গেছে, এটার নাম বলছে সিগময়েড কোলন। এবং আমরা বলছি এটার নাম হচ্ছে কি, সিকাম। এই যে এই অংশটা সিকাম, এবং এর সাথে এই যে এইটা হলো অ্যাপেন্ডিক্স। অনেক সময় তোমরা দেখে থাকো না যে অ্যাপেন্ডিসাইডের পেইন ওঠে মানুষের। এই অ্যাপেন্ডিক্সের ভেতরের দিকে যদি কোনো কারণে কোনো অবাঞ্ছিত বস্তু ঢুকে যায়, কিংবা অ্যাপেন্ডিক্সটা ইনফেকশন হয়ে যায়, তখন আমরা বলে থাকি যে অ্যাপেন্ডিসাইডের পেইন। তখন মানুষের এখানে ছোট্ট একটা অপারেশন করে সেখানে কেটে, অ্যাপেন্ডিক্সটাকে কেটে ফেলে দেওয়া হয়, একেবারে পুরোপুরি ফেলে দেওয়া হয়। এটির আসলে কাজ নেই, আমাদের দেহের মধ্যে কাজ আছে কিনা আমরা জানি না। এখন পর্যন্ত শারীরতত্ত্ববিদরা অ্যাপেন্ডিক্সের কোনো কাজ খুঁজে পায়নি। তো আমরা বললাম এটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্স, এবং শেষে আমরা এটাকে বলছি হলো মলাশয়, এবং শেষে হলো পায়ু। এই হচ্ছে আমাদের বৃহদান্ত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের পরিপাক তন্ত্রের একেবারে মুখ থেকে শুরু করে, মুখ গহ্বর থেকে শুরু করে আমরা পায়ু পর্যন্ত এই যে 29 ফিট লম্বা এই অংশগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস জানলাম। আমরা এটা জেনে নিলাম এই কারণে যে আমরা এর পরবর্তীতে বিভিন্ন স্থানে, আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন স্থানের মধ্যে আমরা কি করব, সেখানে আমরা পরিপাক কিভাবে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানব। তো প্রত্যাশা করছি তোমাদের আজকের এই ক্লাস থেকে তোমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছো, অনেক তথ্য জেনেছো, অনেক ঘটনা জেনেছো। বিভিন্ন অ্যানাটমি, ছোট ছোট ফিজিওলজির বিভিন্ন ঘটনাগুলো আমরা পরিপাক নিয়ে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি শেয়ার করে দাও সকলের মাঝে, এবং বেল আইকনে ক্লিক করে রাখো যেন আমরা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, সকলের সুস্থতা কামনা করে এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।